নতুন টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটি পড়ব সেটা কি? পরিবেশবিদ্যা। কোন শ্রেণীর? একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম চ্যাপ্টার পরিবেশবিদ্যার। কি? মানুষ, পরিবেশ এবং সুস্থায়িত্ব। তাহলে পরিবেশ সম্পর্কে বলতে গেলে কি বলা যায়? পরিবেশ তো আমাদের সব বিষয় নিয়েই জড়িত। সব বিষয় আমরা পড়তে গেলে আগে পরিবেশ চাই। ইতিহাসে পরিবেশ, বাংলায় পরিবেশ, প্রকৃতি, ভূগোলে পরিবেশ, পরিবেশবিদ্যাতে পরিবেশ, সব জায়গাতে কিন্তু পরিবেশ। পরিবেশ ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। প্রতিটা সাবজেক্টেই ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এই পরিবেশ। তাহলে পরিবেশবিদ্যা সম্পর্কে আমরা পড়া শুরু করব প্রথম চ্যাপ্টারটি। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। চলো স্টার্ট করি। প্রথমে আমরা দেখব পরিবেশের ধারণা ও বিবর্তন। পরিবেশ সম্পর্কে কে কি সংজ্ঞা দিয়েছে, কোন বিজ্ঞানী কি বলেছেন, সেটা আমরা একটা দুটো করে প্রথমে দেখে নিই। পরিবেশ কি প্রথমে দেখব। পরিবেশ শব্দটা কোথা থেকে এসেছে? পরিবেশ শব্দটি ফরাসি শব্দ এনভায়রনার, অর্থাৎ এনভায়রনমেন্ট। পরিবেশের ইংরেজি কি? এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে? ফরাসি শব্দ এনভায়রনার, অর্থাৎ পারিপার্শ্ব। আমরা বুঝলাম তাহলে এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে। এবার দেখব যে কোন বিজ্ঞানী বা কোন সংস্থা কি সংজ্ঞা দিয়েছে পরিবেশ সম্পর্কে। প্রথমে এখানে আছে ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনস পরিবেশ সম্পর্কে কি বলেছেন দেখো। পারস্পরিক ক্রিয়াশীল ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদানের জাল হচ্ছে পরিবেশ। তাহলে কি দেখলাম? পারস্পরিক ক্রিয়াশীল ভৌত, রাসায়নিক এবং জৈবিক উপাদান। ভৌত উপাদান, রাসায়নিক উপাদান এবং জৈবিক উপাদানের জাল হচ্ছে কি? পরিবেশ। এটা কি কে বলেছে? ইউনাইটেড নেশনস সংস্থাটি। এবার দেখব বিজ্ঞানী কারেন আর্মস কি বলেছেন। তিনি বলেছেন জৈব ও প্রাকৃতিক অবস্থার সমষ্টি হচ্ছে পরিবেশ। তাহলে তিনিও কি বলেছেন? জৈব ও প্রাকৃতিক যে অবস্থার সমষ্টি সেটাই হলো পরিবেশ। এবার ড্যানিয়েল বি পটনিক কি বলেছেন সেটাও দেখব। তিনি বলেছেন পারিপার্শ্বিক অবস্থা যা জীব সমূহকে প্রভাবিত করে। তাহলে পারিপার্শ্বিক যে অবস্থা যা কি করে? জীব সমূহ, যাদের মধ্যে জীবন আছে তারাই জীব, তাদেরকে কি করে? প্রভাবিত করে, সেটাই হচ্ছে কি? পরিবেশ। তাহলে এক একজন এক এক রকমেরই বলেছেন, কিন্তু কাছাকাছি সবাই বলেছেন। হ্যাঁ, তো আমরা এটা দেখলাম যে পরিবেশ সম্পর্কে কোন বিজ্ঞানী কি কি বলেছেন। এবার নেক্সট আমরা দেখব পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা ও লক্ষ্য। সমস্ত কিছু আমরা যে পড়াশুনো করছি বা যে কোনো বিষয়ে আমাদের সব কিছুতে একটা লক্ষ্য আছে বা প্রয়োজন আছে। প্রয়োজন ছাড়া বা লক্ষ্য ছাড়া কোনো কিছু কিন্তু এগিয়ে যেতে পারে না। তাই পরিবেশবিদ্যা পাঠের আমাদের প্রয়োজনীয়তাটা কি আর লক্ষ্যই বা কি সেটা আমরা জেনে নেব। দেখো, জ্ঞানমূলক, বোধমূলক, জনসচেতনতা ও ব্যবহারগত, বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি? জ্ঞানমূলক। জ্ঞানমূলকের মধ্যে কি কি পড়ছে দেখো। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান সম্পর্কে ধারণা। তাহলে জ্ঞান সঞ্চয় করা জ্ঞানমূলক মানে আমরা তো জানি। তাহলে কি হবে? প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের যে উপাদান সেগুলো সম্পর্কে কি? ধারণা সঞ্চয় করা, ধারণা নেওয়া, জ্ঞান করা। তারপর কি? জৈবিক ও অজৈব পরিবেশের প্রত্যক্ষ জ্ঞান। জৈব উপাদান কোনগুলো, অজৈব উপাদান কোনগুলো, পরিবেশের মধ্যে জৈব ও অজৈব কোনগুলো, সেগুলো সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করা হচ্ছে এই জ্ঞানমূলকের মধ্যে পড়ছে। এবার বোধমূলক, একটা বোধ তৈরি হয়, সেটার মধ্যে কি কি পড়ছে দেখব। নাগরিকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে মূল্যবোধ জাগ্রত করা। তাহলে অনেক নাগরিক আছে যা পরিবেশ সম্পর্কে কিন্তু সচেতন নয়, তাদের মূল্যবোধ কি করতে হবে? জাগ্রত করতে হবে পরিবেশ সম্পর্কে। নাগরিকদের মধ্যে পরিবেশের কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই জিনিসগুলো কিন্তু মূল্যবোধ নিয়ে আসতে হবে, জাগ্রত করতে হবে। দূষণের উৎস ও প্রতিকার চিহ্নিত করা। পরিবেশের অবিরতই কিন্তু আমরা দেখছি এটার থেকে দূষণ হচ্ছে, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, সমস্ত। তো সেইগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার কি প্রতিকার, এইগুলো সম্পর্কে কিন্তু বোধ নিয়ে আসা, এগুলো সম্পর্কে চিহ্নিত করা, যাতে
কোথা থেকে উৎস, অর্থাৎ কিভাবে সৃষ্টি হচ্ছে, তৈরিটা কোথা থেকে হচ্ছে, সেটা আগে আমাদেরকে পরীক্ষা করা, তারপর তার প্রতিকারও করা। এটা হচ্ছে বোধমূলকের মধ্যে পড়ছে। তারপর কি জনসচেতনতা। জনসচেতনতা মানে কি, যে জনগণদের মধ্যে সচেতনতা বাড়ানো, তাদেরকে সচেতন করা, প্রয়োজন ভিত্তিক যথাযথ যুগোপযোগী ধারণা ও দক্ষতা গড়ে তোলা। ঠিক আছে, তাহলে প্রয়োজন অনুযায়ী তাদের মধ্যে কি গড়ে তোলা, ধারণা গড়ে তোলা এবং দক্ষতা গড়ে তোলা। কোনটা ভালো, কোনটা খারাপ, কিভাবে করতে হবে, কেন, কোনটা করলে পরিবেশের উপকার হবে, কোনটা অপকার হচ্ছে, এই জিনিসগুলোর মধ্যে নিয়ে আসা, যথোপযোগী দক্ষতা বাড়ানো। জৈব বৈচিত্র্য বাস্তুতন্ত্র সম্পর্কে স্পষ্ট ধারণা। বাস্তুতন্ত্র আমরা জানি, ভূগোলে পড়েছি, এগুলো সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা কিন্তু জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে, এগুলোর মধ্যে গড়ে তোলা, এগুলোকে জানানো, এটা হচ্ছে জনসচেতনতার মধ্যে পড়ছে। আর কি, ব্যবহারগত, যেমন পরিবেশকে পরিষ্কার রাখা ও প্রযুক্তির সঠিক ব্যবহার। তাহলে কি করতে হবে, পরিবেশকে সুস্থ রাখা কিন্তু প্রতিটা মানুষেরই দায়িত্ব। তাহলে পরিবেশকে সুস্থ রাখতে হবে এবং কি করতে হবে, যেগুলো প্রযুক্তি আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে। অন্য রকম ভাবে বা অন্য পদ্ধতিতে ব্যবহার করলে যাতে কোনো রকম খারাপ না হয়, যাতে পরিবেশের ক্ষতি না হয়, সেগুলো দেখতে হবে। প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা। প্রাকৃতিক অনেক সম্পদ আছে যেগুলো প্রাকৃতিক সম্পদ, আমরা অনেক সময় জেনে না জেনে প্রাকৃতিক সম্পদের কি করি, অপচয় করি, নষ্ট করি, খারাপ করি। সেগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে প্রাকৃতিক সম্পদের কোনো ক্ষতি না হয়। এগুলো তাহলে কি হলো, আমাদের পরিবেশ বিদ্যার প্রয়োজনীয়তা পাঠের এবং লক্ষ্য। আমাদেরকে এই বিষয়গুলো যদি না জানি, এই বোধগুলো যদি না আসে, তাহলে আমরা পরিবেশকে রক্ষা করার বিষয়ে কিন্তু কি করতে পারবো না, আমরা অংশগ্রহণ করতে পারবো না। তাই আমাদেরকে পরিবেশ বিদ্যা পড়তে প্রয়োজনীয়তা হচ্ছে এইগুলো, আমাদেরকে জানতে হবে, বোধ তৈরি করতে হবে লোকের মধ্যে, অন্যান্য মানুষের মধ্যে, সেগুলো জাগ্রত করতে হবে। তারপর দেখো পরিবেশের উপাদান সমূহের শ্রেণী বিভাগ। এবার পরিবেশের যে উপাদান রয়েছে তাদের শ্রেণী বিভাগগুলো দেখে নেব। দেখো পরিবেশের উপাদানের মধ্যে দুটি উপাদান রয়েছে, এক হচ্ছে সজীব, দুই হচ্ছে জড় উপাদান। সজীব উপাদান এবং জড় উপাদান। সজীব উপাদান জীব, যেগুলোর মধ্যে প্রাণ রয়েছে, সেটাও জীব, আমরা জানি, আমরা ছোট থেকে পড়ে এসেছি। আর জড় মানে যাদের মধ্যে কোনো প্রাণ নেই, বই, খাতা, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে জড় উপাদান। তাহলে সজীব উপাদানের মধ্যে কি কি পড়ছে দেখো, এক হচ্ছে উৎপাদক, দুই হচ্ছে খাদক, তিন বিয়োজক। এই তিনটে হচ্ছে সজীব উপাদানের মধ্যে পড়ছে। এক হচ্ছে কি উৎপাদক, উৎপাদকের মধ্যে কি পড়ছে, সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। দুই কি খাদক, খাদক কোন শ্রেণী, প্রাণী, সমস্ত প্রাণী হচ্ছে কি খাদক। আর বিয়োজক কোনটা, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে বিয়োজক। তাহলে আমরা কি দেখলাম, সজীব উপাদানের মধ্যে তিনটি, উৎপাদক, খাদক এবং বিয়োজক। তারপর দেখবো জড় উপাদান। জড় উপাদানের আবার তিনটি বিভাজন, সেটা কি ভৌত, রাসায়নিক এবং ভৌগোলিক। তাহলে ভৌত উপাদান কি কি দেখবো, আলো, তাপমাত্রা, জল, মৃত্তিকা। তাহলে কি আলো, তাপমাত্রা, জল, মৃত্তিকা হচ্ছে ভৌত উপাদান। আর রাসায়নিক উপাদান কি কি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, খনিজ লবণ, এইসব। ভৌগোলিক উপাদান কোনগুলো, উচ্চতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এই সমস্ত। তাহলে এগুলো হলো আমাদের সজীব উপাদান আর জড় উপাদান। এবার দেখব পৃথিবীর চারটি মণ্ডল। আমরা এগুলো কিন্তু ভূগোলে সমস্ত পড়ে এসেছি, আবার নতুন করে আমরা পরিবেশ বিদ্যায় পড়ছি। তাহলে চারটি মণ্ডল কি কি আমরা সবাই জানি, কিন্তু কি কি বলতো, শিলামণ্ডল। এক হচ্ছে কি শিলামণ্ডল। শিলামণ্ডলের মধ্যে কি কি পড়ছে, পর্বত, মালভূমি, শিলা, খনিজ, মৃত্তিকা, এসব। তারপর কি বাড়িমণ্ডল। বাড়ি মানে কি জল, সবাই জানি বাড়ি মানে জল। তাহলে বাড়ির মধ্যে কি সমুদ্র, নদী, হ্রদ, ভৌমজল, হিমবাহ, এগুলো হচ্ছে বাড়ি, জল সংক্রান্ত, জলের মধ্যে পড়ছে। শিলা মানে কি পর্বত, পাহাড়। তারপর কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে, বায়ু মানে আমরা কি জানি বাতাস। তাহলে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, এই সমস্ত হচ্ছে কি বায়ুমণ্ডলের মধ্যে পড়ছে। আর জীবমণ্ডল। জীবমণ্ডল কি, জীব মানে আমরা কি জানি, যা প্রাণ আছে, যেখানে শিলা, বাড়ি, বায়ুমণ্ডল মিলিত হয়ে প্রাণের সৃষ্টি করছে, সেটাই হচ্ছে জীবমণ্ডল। তাহলে কি, যেখানে শিলা, যেখানে বাড়ি, বায়ু,
বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বাড়িমণ্ডল সমস্ত মিলিয়ে সমষ্টি করে যে প্রাণীর সৃষ্টি করছে সেটাই হচ্ছে কি জীবমণ্ডল। যেমন উদ্ভিদ, প্রাণী, অণুজীব এই সমস্ত। এই চারটি ছাড়াও আরো একটা আছে বিভাগ বা মণ্ডল, সেটা হচ্ছে কি মানব মণ্ডল। পরিবার, পরিবেশ, সমাজ এগুলোকে নিয়ে মানব মণ্ডল গঠিত হয়েছে। ঠিক আছে, এবার আমরা এক এক করে এই মণ্ডলগুলির বিস্তারিত পড়ব। যেমন শিলামণ্ডল বা ভূ অভ্যন্তর, আমরা এগুলো ভূগোলে ডিটেইলে পড়ব বা ডিটেইলে পড়েছি, এগুলো আমরা একটু অল্প করে দেখে নিই পরিবেশবিদ্যার মধ্যে। যেমন শিলামণ্ডলে দেখো কি বলেছে, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। যদিও আমরা ভূগোলে কিন্তু এই জিনিসগুলো খুব বিস্তারিতভাবে আমাদের ভিডিওতে আলোচনা করা হয়েছে, আর যদিও না হয়ে থাকে আবার হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে পরিবেশবিদ্যা যেটুকু আমাদের দরকার সেটুকুই আমরা পড়ে নেব। তাহলে কি প্রথমে দেখলাম ভূত্বক, তাহলে ভূত্বক কোনটাকে বলে, এই যে এটা হচ্ছে ভূত্বক। তাহলে ভূত্বকের গভীরতা কতটা দেখো, 0 থেকে 100 কিমি পর্যন্ত হচ্ছে ভূত্বক। 0 থেকে 100 কিমি হচ্ছে ভূত্বকের এরিয়া। এর শিয়াল মহাদেশীয় ভূত্বক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে শিয়াল আর সীমা কি, এটা ভূগোলে আরো ডিটেইলে পড়বো। এখানে যেটুকু পড়বো সেটা হচ্ছে শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, এইটুকু জেনে রাখবো। এরপর আমরা কি দেখবো, গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি, এর সীমানা কতটা দেখো, ভূত্বকের নিচের থেকে 2891 কিলোমিটার। তাহলে 2191 কিমি হচ্ছে কি গভীরতা এর গুরুমণ্ডলের। এর উপাদান কি কি রয়েছে দেখো, ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম এইসব। এবার কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল দেখো একদম কেন্দ্র একদম কেন্দ্রের নিচে, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, যার গভীরতা কত 2891 থেকে 6371 কিলোমিটার বা কিমি, প্রায় কত 6500 কিমি, এতটা নিচে অবস্থিত। এটা হচ্ছে এর উপাদান কি কি, নিকেল, লোহা। এতদূর পর্যন্ত পৌঁছানো কিন্তু যায়নি এখনো পর্যন্ত। তাপমাত্রা কত দেখো, এর তাপমাত্রা হচ্ছে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এত তাপমাত্রা। সেই জন্য কিন্তু পৌঁছানো এতদূর সম্ভব হয় না। তাহলে আমরা শিলামণ্ডলটা দেখে নিলাম, শিলামণ্ডল ও ভূ অভ্যন্তর কতটা সমস্ত দেখলাম, 3টে ভাগ, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এবার দেখবো আমরা কি শিলার শ্রেণী বিভাগ। শিলামণ্ডল দেখলাম, শিলার এবার শ্রেণী বিভাগ দেখবো কি কি দেখো, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, 3টে ভাগ। আগ্নেয় শিলা কাকে বলে, ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বা ঠান্ডা লাভা ঠান্ডা হয়ে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি আগ্নেয় শিলা। কি হয়, ভূগর্ভস্থ উত্তপ্ত যে লাভা বা ম্যাগমা সেটা কি হয়, ঠান্ডা হয়ে যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। এটার বৈশিষ্ট্য কেমন, জীবাশ্ম নেই, এর মধ্যে কোনো জীবাশ্ম নেই, স্তরহীন, কোনো স্তর থাকে না, স্ফটিকাকার এবং অত্যন্ত কঠিন হয়। উদাহরণ কি, গ্রানাইট, ব্যাসল্ট। এই যে এটা হচ্ছে কি আগ্নেয় শিলা। ঠিক আছে, ভূগর্ভের ভিতরে যে লাভা বা ম্যাগমা কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। তার মধ্যে কি কি বললাম, জীবাশ্ম নেই, এর বৈশিষ্ট্য এটাকে স্ফটিকাকার এবং স্তরহীন, কোনো স্তর নেই এবং প্রচন্ড কঠিন হয়। আর এর উদাহরণ কি, গ্রানাইট এবং ব্যাসল্ট। তারপরে দেখো পাললিক শিলা। পাললিক শিলার মধ্যে আমরা কি দেখবো, পাললিক শিলা কাকে বলে, পলি, বালি, কাকর স্তরে স্তরে সঞ্চিত হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় সেটাই হচ্ছে পাললিক শিলা। এর বৈশিষ্ট্য কেমন, স্তরীভূত, জীবাশ্ম দেখা যায়, অপেক্ষাকৃত কোমল। তাহলে এই আগ্নেয় শিলার থেকে কিছুটা হলেও কম শক্ত অর্থাৎ কোমল, নরম হয় এবং এর মধ্যে কি স্তর দেখা যায়, স্তরীভূত হয় এবং এর মধ্যে জীবাশ্ম থাকে। এই যে পলি, বালি, কাকর সমস্ত মিলিয়ে তৈরি হয় এই শিলা। আর এর উদাহরণ কি, বেলে পাথর, চুনা পাথর। এই যে এগুলো আমরা যদি দেখতে পাই এগুলো আমরা জানবো কি এটা হচ্ছে পাললিক শিলা। এরপর দেখো রূপান্তরিত শিলা কাকে বলা হয়, এই দুটো শিলা মিলিয়ে রূপ পরিবর্তন করে যে শিলা তৈরি হয় অত্যধিক কিসের চাপে বা তাপের ফলে
আগ্নেয় শিলা বা পাললিক শিলা যে কোনো শিলা হতে পারে, তার যে রূপ পরিবর্তন করা হয়, সেটাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। আমরা নামেই বুঝতে পারছি, রূপান্তর হয়, পরিবর্তন হয়। পাললিক শিলা যা পলি মাটি এগুলো দিয়ে তৈরি হয়, নামেই বুঝতে পারবো। আগ্নেয় শিলা একদম আগুন যে ম্যাগমা ওখান থেকে তৈরি হয়ে শিলা তৈরি হয়। প্রতিটার কিন্তু নামেই কিন্তু আমরা বুঝতে পারছি এদের সংজ্ঞা কেমন হবে, এরা কেমন হবে। এর বৈশিষ্ট্য দেখো, রূপান্তরিত শিলা কঠিনতর হয়, খনিজগুলির পুনর্বিন্যাস ঘটে। কঠিনতর হয়, আগ্নেয় শিলা থেকে তৈরি যদি হয় কঠিন তো হবেই হবে। এর উদাহরণ কি? গ্রানাইট থেকে নিশ, চুনাপাথর থেকে মার্বেল। তাহলে গ্রানাইট অর্থাৎ আগ্নেয় শিলা দেখলাম উদাহরণ গ্রানাইট, এই গ্রানাইট থেকে রূপান্তরিত হয় নিশে, আর পাললিক শিলা চুনাপাথর থেকে তৈরি হয় কি? মার্বেল। তাহলে আমরা শিলার শ্রেণী বিভাগগুলো দেখে নিলাম, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। ক্লিয়ার? এবার দেখবো বায়ুমণ্ডল ও জলচক্র। শিলামণ্ডল দেখলাম, এবার দেখবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বা জলের মধ্যে আমরা দেখতে পাই যে এই ব্যাপারটা, মহাসাগরীয় জল কিন্তু 97.3%, 97.3% কিন্তু মহাসাগরীয় জল বা নোনা জল। আর এইটুকু জল হচ্ছে আমাদের সাধু জল বা মিষ্টি জল। ঠিক আছে, সাধু জল বা মিষ্টি জল 2.7%। তার মধ্যে আবার 2.1% কি হয়? বরফে ঢাকা থাকে, বরফ হয়ে জমে থাকে। আর ভৌম জল যেটুকু, সেটুকু 0.6%। তাহলে আমরা যে জল ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, স্নান করি, সেই জলের কতটুকু পরিমাণ আমরা দেখছি? 0.6%, এইটুকু মাত্র। তাহলে জল অপচয় আমরা কেন বন্ধ করতে হবে? আমাদের জল অপচয় বন্ধ করা কেন উচিত তোমরা বুঝতে পারছো? এই যে যতটা জল রয়েছে, এতটা পরিমাণে জলের মধ্যে শুধুমাত্র আমরা যেটা ব্যবহার করতে পারি সেটুকু জল হচ্ছে মাত্র 0.6%, 1%ও না। তার মানে ভাবা যায় আমাদের জলকে কিভাবে বাঁচিয়ে রাখা উচিত, তাই না? যাই হোক, এইটুকু হচ্ছে আমাদের সাধু জল যা খাওয়া। দেখো কিভাবে হয়। প্রথমে হয় কি? বাষ্পমোচন হয়। সারাদিন রৌদ্রের ফলে, এই যে রৌদ্রের ফলে কি হয়? চাপ হাওয়া একদম বাষ্পমোচন হয়ে ঘনীভবন হয়ে যায়। ঘনীভবন হওয়ার ফলে অধঃক্ষেপণ হয়। অধঃক্ষেপণের ফলে কি হয়? বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের ফলে এই যে ভৌম জল এদিক দিয়ে চলে গিয়ে জলগুলো এখানে নদী নালা গাছপালার মধ্যে আটকে যায়। তারপর আবার কি হয়? বাষ্পীভবন হয়। এভাবে কিন্তু চলতে থাকে। এই জালটা এভাবে চলতে থাকে। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান আমরা দেখব। বায়ুমণ্ডল এখন দেখব বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে আবার দেখব যে এখানে পুরোটা হচ্ছে কি? নাইট্রোজেন। সেখানে আমরা দেখলাম বেশিরভাগটা, এখানে আমরা বায়ুমণ্ডলেও যেমন দেখলাম সেখানে, তেমনি এখানে বায়ুমণ্ডলেও হচ্ছে বেশিরভাগটা হচ্ছে নাইট্রোজেন। আর 100%-এর মধ্যে বাকিটা হচ্ছে কত? এইটুকু হচ্ছে অক্সিজেন, আর মাত্র 0.93% হচ্ছে কি? অর্গান বা কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসে কিন্তু এইটুকু। আর এতটা হচ্ছে কি? অক্সিজেন। কতটা পরিমাণ দেখলাম। এবার দেখব প্রধান গ্রিন হাউস গ্যাস। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনগুলো সেটা আমরা দেখব। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান 1, CO2 কত? 50%, 50%। উৎস কি কি? কার্বন ডাইঅক্সাইডের উৎস কি কি? জীবাশ্ম জ্বালানি, অরণ্য ধ্বংস, এই সমস্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের উৎস। আমরা জানি, তবু আমরা অরণ্য ধ্বংস করে চলি দিন বেদিন। 2 নাম্বার হচ্ছে মিথেন গ্যাস। এগুলো সমস্ত হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কিন্তু আমরা দেখছি এগুলো সমস্ত গ্রিন হাউস গ্যাস। মিথেন কি? মিথেনের যেটা দেখো সংকেত CH4 কত? 15%। আর উৎস কি? মিথেন গ্যাসের উৎস হচ্ছে জলাভূমি, জৈব পাচন, এই সমস্ত থেকে মিথেন গ্যাসের উৎস। 3 নাম্বার হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। CFC 20%। এর উৎস কি? দেখো ফ্রিজ, এসি, যত ফ্রিজ ব্যবহার করবে, যত এসি ব্যবহার করবে, CFC গ্যাস কিন্তু তৈরি হবে, উৎপন্ন হবে। আমরা জানতাম? অনেকেই জানি, আবার অনেকেই জানতাম না। তারপর 4 নাম্বার হচ্ছে নাইট্রাস গ্যাস, নাইট্রাস অক্সাইড যেটাকে বলা হয় N2O, কত? 5%। উৎস হচ্ছে সার, বিভিন্ন রকম জমি ফসলে যে সারগুলো দেয় সেই সার থেকে এই গ্যাসের উৎপন্ন হয়। তাহলে এটা আমরা দেখলাম কি? বায়ুমণ্ডল।
এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেখব। বায়ুমণ্ডলের যে স্তর সেটা আমরা আস্তে আস্তে দেখব কিভাবে কোন স্তর কোথায় কি আছে। 0 থেকে 16 কিমি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে 0 থেকে 16 কিমি কি করা হচ্ছে? ট্রোপোস্ফিয়ার বলা হচ্ছে এটাকে, যেটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। মেঘ, বৃষ্টি, ঝড় এখানেই সৃষ্টি হয়, এই জায়গাটাতে মেঘের নিচের থেকে কিন্তু ওপরে যাচ্ছে। তাহলে 0 থেকে 16 কিলোমিটার হচ্ছে যে অংশটা সেটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেখানে যাকে আবার ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। আর কেন বলা হয়? কারণ সেখানে মেঘ, বৃষ্টি, ঝড় এখানেই সৃষ্টি হয়। তারপর হচ্ছে 16 থেকে 50 কিলোমিটার, যেখানে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কি হয়? প্লেন চলাচল করে। তারপর যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশ হচ্ছে ওজোন। কত? ওজোন স্তর এর মাঝে রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝে কি রয়েছে? ওজোন স্তর, যেটা 20 থেকে 40 কিলোমিটার। এখানে ইউভি শোষণ করা হয়, আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, এবার দেখো 50 থেকে 90 কিলোমিটার হচ্ছে মেসোস্ফিয়ার। এই স্তরটাকে বলা হচ্ছে কি? মেসোস্ফিয়ার। এখানে কি হয়? শীতলতম স্তর এটা -100 ডিগ্রি সেন্টিগ্রেড এখানকার উষ্ণতা, এখানকার তাপমাত্রা -100 ডিগ্রি সেন্টিগ্রেড। এত ঠান্ডা এখানে, শীতলতম স্তর বলা হচ্ছে এই জায়গাটাকে। তারপরে 90 থেকে 500 কিলোমিটার এই জায়গাটাকে বলা হচ্ছে কি? থার্মোস্ফিয়ার। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাহলে এখান থেকে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তারপরে 500 আপ যে ভিউটা রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, কৃত্রিম উপগ্রহের অবস্থান এখানে করানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে 0 থেকে আমরা 500 প্লাস পর্যন্ত দেখে নিলাম কোন স্তরে কি কি রয়েছে, কি কি নাম কোন স্তরে, আর কোন স্তরে কি কি গুরুত্ব বুঝে নিলাম। এখন দেখবো জীবমণ্ডল। তাহলে শিলামণ্ডল হলো, বায়ুমণ্ডল হলো, বায়ুমণ্ডল হলো, এখন জীবমণ্ডল। জীবমণ্ডল ও বাস্তুতন্ত্র। দেখো জীবমণ্ডলের বাস্তুতন্ত্র কি? বায়ন কি? জলবায়ু দ্বারা প্রভাবিত অঞ্চল হচ্ছে বায়ন। জীবমণ্ডল পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের সমষ্টি হচ্ছে জীবমণ্ডল। বাস্তুতন্ত্র সজীব ও জড় উপাদানের মিথস্ক্রিয়া হচ্ছে বাস্তুতন্ত্র। এই যে এখানে এটা ত্রিভুজ আকারে কিন্তু শঙ্কু আকারে বোঝানো হয়েছে। তারপর কি? জীব সম্প্রদায়, বিভিন্ন প্রজাতির সহবাস্থান এখানে রয়েছে। জনসংখ্যা, একই প্রজাতির বিভিন্ন প্রাণী। আর একদম নিচে কি রয়েছে? জীব ক্ষুদ্রতম একক। দেখো এখানে দেখো উৎপাদক, খাদক, বিয়োজক। তারপরে আরো ভালোভাবে দেখবো আমরা এখানে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও খাদ্যজাল। দেখো এটাও খুব সুন্দর। সূর্য থেকে এখানে প্রযোজক, প্লান্ট, তারপর কি আসছে? প্রাথমিক খাদক, গঙ্গা ফড়িং, তারপরে হচ্ছে গৌণ খাদক, এটাকে ব্যাং, তারপরে হচ্ছে একে খায় কে? ঈগল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের খাদ্য জাল। এটা কি? খাদ্য জাল। আমরা আগেও পড়েছি ভূগোলে, খুব ভালোভাবে এগুলো কিন্তু আমরা পড়েছি বা পড়ি। এটাকে বলা চললো তাহলে কি? খাদ্য জাল। তাহলে লিন্ডেম্যানের 10% সূত্র কি আমরা দেখবো? 10% সূত্র লিন্ডেম্যানের দেখবো কি? দেখো, এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তি অপচয় হয়। তাহলে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে কি হয়? যদি খাবার গ্রহণ করা হয় তখন সেখান থেকে মাত্র 10%ই পুষ্টি অন্য জায়গায় স্থানান্তরিত হয়, আর বাকি 90% কি হয়? 100%-এর মধ্যে 90% অপচয় হয়, মাত্র 10% পুষ্টি কিন্তু কনভার্ট হয় যায়। তাহলে এবার আমাদের খাদ্য জাল। জীব ভূ রাসায়নিক চক্রটা কি এবার আমরা দেখবো। দেখো, যে চক্রাকার পদ্ধতির রাসায়নিক মৌলগুলি পরিবেশ ও জীবদেহের মধ্যে আবর্তিত হয় সেটাই হচ্ছে কি? ভূ রাসায়নিক চক্র। যে চক্রাকার পদ্ধতিতে কি হয়? রাসায়নিক মৌলগুলি পরিবেশ ও জীবদেহের মধ্যে আবর্তিত হয় সেটাই হচ্ছে ভূ রাসায়নিক চক্র। যেমন দেখো এখানে গ্যাসীয় চক্র, কার্বন চক্র বলছে যেটাকে গ্যাসীয় চক্র, সেটা কেমন হয়? দেখো প্রথমে হচ্ছে বায়ুমণ্ডল আমরা দেখলাম, তারপর বায়ুমণ্ডল থেকে উদ্ভিদের সালোক সংশ্লেষ হয়। আমরা জানি বায়ুমণ্ডল থেকে হাওয়া, বাতাস, মাটি সমস্ত কিছু করে তারা সালোক সংশ্লেষ হয়, খাবার তৈরি করে। তারপর সেখান থেকে এই খাবারগুলো এই যে গাছপালা কে খায়? এখানে হরিণ খায়।
বিভিন্ন রকম পোকামাকড় এরা খায়, ঠিক আছে, এই প্রাণীগুলো খায় যারা ঘাস পাতা খায়, তারা এখানে খাদ্য গ্রহণ করছে। তারপর এদের কি হচ্ছে, এরা যখন মারা যাচ্ছে তখন পচন হচ্ছে, এখানে পচন হওয়ার পরে সেই মাটিতে মিশে যাচ্ছে, তখন ছত্রাক নানা রকম বিয়োজক ব্যাকটেরিয়া এখানে পচন হয়ে মাটিতে মিশে যাচ্ছে, তারপর আবার হাওয়ার মাধ্যমে বাষ্প হয়ে কোথায় যাচ্ছে, বায়ুমণ্ডলে। এইভাবে কিন্তু চক্রাকার বা কার্বন চক্র চলছে। আবার এদিকে দেখো, এটা কিন্তু দ্রুত আবর্তিত হয়, আর রিজার্ভার হলো বায়ুমণ্ডল, এটাও জানতে হবে, এটা দ্রুত আবর্তিত হয়, এটা রিজার্ভার হলো কি হয়, বায়ুমণ্ডল। এরপর দেখবো, দেখো পাললিক চক্র। পাললিক চক্র কি, যাকে ফসফরাস চক্র বলা হচ্ছে। শিলা বা মাটি, এখানে হলো বায়ু, এখানে হলো মাটি বা শিলা। শিলা বা মাটি থেকে উদ্ভিদ কি করে, শোষণ করে, রস শোষণ করে, জল শোষণ করে এই যে শিকড় থেকে। তারপর এইগুলো মাটিগুলোকে তোমার উদ্ভিদকে খায়, এই যে প্রাণী খায়, প্রাণী দেহে প্রবেশ করে। প্রাণীরা তখন আবার যখন মৃত্যুর ফলে পচন হয়, পচনের ফলে আবার সেই মাটিতে মিশে যায়, মাটিতে মিশে যাচ্ছে। এইভাবে আবার এখানে উদ্ভিদের শোষণ করছে ওটা, তারপর আবার প্রাণীরা খাচ্ছে, তারপর আবার গিয়ে তাদের যখন মৃত্যুর ফলে পচন হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে। এইভাবে কিন্তু এটা কিভাবে হয়, এটা ধীর গতিতে হয়। এটার রিজার্ভার হলো ভূত্বক, এটা রিজার্ভার কি, ভূত্বক, আর এটা কিভাবে হয়, ধীর গতিতে হয়, ধীর চক্র। আর এটা হয় দ্রুত গতিতে, এর রিজার্ভার কি, বায়ুমণ্ডল। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখবো সামাজিক পরিবেশ। আমরা দেখলাম সামাজিক, আমাদের প্রথম থেকে শুরু করলাম যে কি কি চক্র রয়েছে, কি কি মণ্ডল রয়েছে, সমস্ত কিছু আমরা এখানে দেখলাম। এবার আমরা দেখবো সামাজিক পরিবেশ কি কি। সামাজিক পরিবেশের মধ্যে, আমরা তো সামাজিক পরিবেশের বাইরে নয়, সামাজিক পরিবেশের মধ্যেই, পরিবেশ দ্বারাই বা সমাজ দ্বারাই কিন্তু আমরা, বা সমাজের মধ্যেই কিন্তু আমরা বসবাস করি, সমাজের দ্বারাই আমরা চলি, আমরাই সমাজ সৃষ্টি করি, এইভাবে। তো কি দেখলাম আমরা এখানে, মানব গোষ্ঠী ও সমাজ কিন্তু পরিবেশ কিন্তু সমাজ এবং মানবের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। মানবের সাথে সমাজ, সমাজ সাথে মানব, মানব ছাড়া সমাজ তৈরি হবে না, আর সমাজ কাকে নিয়ে তৈরি হবে, মানব ছাড়া। তো সমাজেরও দরকার কাকে, মানবকে, মানবেরও দরকার সমাজকে। এখানে পরিবার দেখো, পরিবার কি, সমাজের ক্ষুদ্রতম একক। মা বাবা ছেলে বা মা বাবা মেয়ে, হ্যাঁ ছেলে মেয়ে, এটা নিয়ে হয় কি পরিবার। পরিবার কি, সমাজের ক্ষুদ্রতম একক। কমিউনিটি, এখন তো নানা জায়গায় নানা রকম কমিউনিটি চলছে, কমিউনিটি তৈরি হচ্ছে, একতাবদ্ধ যেটাকে বলা হচ্ছে, সবাই মিলে একসাথে থেকে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা, কোনো একটা উদ্যোগ নেওয়া, কোনো একটা ওকেশন করা, এগুলো হচ্ছে কমিউনিটি। ঠিক আছে, তারপর কি দেখলাম, অর্থনৈতিক কাঠামো, জীবিকা ও সম্পদ। অর্থনৈতিক কাঠামোর সাথে আবার তোমার সংস্কৃতি, বাণিজ্য, এগুলো খুব ওতপ্রোতভাবে জড়িত হয়। সংস্কৃতি, খ্রিস্টীয় সংস্কৃতি কি রয়েছে, মননশীলতার বিকাশ হয়, গান বাজনা, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো কিন্তু এখানে বলা হয়েছে, মননশীলতা বিকাশের কথা। তারপর হচ্ছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ কি, শান্তি ও সহমর্মিতা। সামাজিক মূল্যবোধের মধ্যে কি, শান্তি আর সহমর্মিতা। শান্তি দরকার, সহমর্মিতা দরকার, এই বৈশিষ্ট্যগুলি কিন্তু হচ্ছে মানব গোষ্ঠী ও সমাজ। তাহলে কি দেখলাম, সামাজিক পরিবেশে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে, যা প্রত্যক্ষভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কি জড়িত রয়েছে, দেখলাম। এখন উপসংহার কি, মানুষ ও পরিবেশের ভারসাম্য, সুস্থায়িত্ব এবং ভবিষ্যতের রূপরেখা, অবিচ্ছেদ্য সম্পর্ক। দেখো আমরা এতক্ষণ যা পড়লাম, মানুষ কি, মানুষ ও প্রকৃতির পরিবেশে একে অপরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অবশ্যই মানুষ সমাজের উপর নির্ভরশীল, পরিবেশের উপরে, পরিবেশও মানুষের উপর নির্ভরশীল। মানুষ যেভাবে পরিবেশকে তৈরি করবে, পরিবেশকে রাখবে, পরিবেশ সেইভাবেই হবে। আবার পরিবেশ যেমন থাকবে, মানুষও ঠিক তেমন থাকবে। পরিবেশ খারাপ হয়ে গেলে, পরিবেশে যদি অক্সিজেন কম হয়ে যায়, পরিবেশ গাছপালা কম হয়ে যায়, মানুষও কিন্তু সেখানে রোগে ভুগবে। তো মানুষের সাথে পরিবেশের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। তারপর কি বলেছে, সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ কি করা, সুস্থায়িত্ব রাখা। অবশ্যই ভবিষ্যৎ সম্পদের যে প্রজন্মের জন্য তো মানুষ, বাবা মা সবাই তো সম্পদ তৈরি করেই রাখে। তো একটা ভালো পরিবেশ তাকে দেয়া, এটার চেয়ে বড় আর কি চাই, তাই না? একটা সম্পদ বলতে কি শুধু টাকা পয়সা, অর্থনৈতিক দিক তা নয়, একটা সুন্দর পরিবেশ দেওয়া, একটা স্বচ্ছ, একটা তোমার দূষণ মুক্ত পরিবেশ দেওয়া কিন্তু বড়দের দরকার বা বড়দের প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে। সচেতনতা, মানুষের দৃষ্টিভঙ্গি ও সামাজিক মূল্যবোধের পরিবর্তন প্রয়োজন। মানুষের দৃষ্টিভঙ্গির প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কারণ
আমরা যদি দেখি গাছপালা বসার জন্য গাছ কাটা, তারপর নানা রকম কারণে ঘর বাড়ির জন্য কনস্ট্রাকশনের জন্য গাছ অরণ্য বিচ্ছেদ করা হচ্ছে। নানা রকম অনেক অনেক প্রজাতির গাছ, অনেক অনেক প্রজাতির ফুল কিন্তু এখন দেখছি অনেক কমে গেছে। তো এসবের জন্য মানুষের দৃষ্টিভঙ্গি এবং সামাজিক মূল্যবোধে কিন্তু সচেতনতার ভীষণই প্রয়োজন। মানুষকে বদলাতে হবে, পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, পরিবেশের সঙ্গে তাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। জীব বৈচিত্র্য রক্ষা করা, বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বজায় রাখতে প্রজাতি সংরক্ষণ অপরিহার্য। তাহলে কি করতে হবে? বাস্তুতন্ত্রকে ঠিক রাখার জন্য আমাদের কিন্তু প্রয়োজন কি? প্রজাতিকে ঠিক রাখা, প্রজাতি সংরক্ষণ করা। এক একটা প্রজাতিকে, অনেক অনেক প্রজাতি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অনেক অনেক প্রজাতি কিন্তু এখন কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, লুপ্ত হয়ে চলেছে, লুপ্ত হয়ে যাচ্ছে, আমরা দেখতেই পাই না। অনেক পাখি, অনেক পশু এখন কিন্তু আমরা খুব কম দেখতে পাই। কত উদাহরণ দেব, অনেক পশু পাখি যেগুলো আগে অনেক বেশি দেখা যেত, এখন কিন্তু অনেক কম দেখা যায়। তো সেই বাস্তুতন্ত্র রক্ষার জন্য কিন্তু তাদেরও প্রয়োজন। সাপ ব্যাঙকে খাবে, সাপকে ঈগল খাবে বা ময়ূর খাবে, এইভাবেই তো বাস্তুতন্ত্র সংরক্ষণ থাকবে, বজায় থাকবে। কিন্তু সেটাও আমরা বুঝতে পারি না। আমরা কিন্তু ভুলবশতই হোক বা জেনেই হোক, না জেনেই হোক, লোভেই হোক, ক্ষোভেই হোক, আমরা কিন্তু সমস্ত কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে চলেছি, যেটা আমাদের একদমই উচিত না। তাহলে আমরা তাহলে আজকে একটা কি করি? শপথ নিই যে আমরা পরিবেশকে ঠিক রাখবো, পরিবেশ আমাদেরকেও ঠিক রাখবে। আমাদেরকে সবসময় কি করতে হবে? বাঁচতে হবে, সবুজকে রক্ষা করতে হবে, পরিবেশের পশু পাখি সমস্তকে কিন্তু সচেতন রাখতে হবে, প্রতিটা মানুষকে সচেতনতা জাগাতে হবে, যাতে তারাও এটাকে ঠিক রাখে, ঠিক রাখার দায়িত্ব নেয়, কর্তব্য করে, এবং আমাদেরও সামাজিক দায়িত্ব কর্তব্য থেকে এড়ালে চলবে না। এই হলো আজকে আমাদের শপথ। আজকে পরিবেশবিদ্যার ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্ট করতে একদম ভুলবে না। অন্য কোনো ক্লাস যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। একটা লাইক তো অবশ্যই করবে। চলো আজকের মতো এখানেই থাক, পরে আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।